হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অন বায়োফ্যামিলি। আমি বর্ণালী চলে এসেছি আর একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে আর খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখার, তাহলে কিন্তু এখান থেকে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকে আমাদের টপিক কি? আজকে আমাদের টপিক হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এটা ক্লাস 12 এর ইউনিট 1 এর হিউম্যান রিপ্রোডাকশন নামে একটি চ্যাপ্টার। তো ফার্স্টেই বলি, রিপ্রোডাকশন বা জনন কাকে বলে? জনন কাকে বলে? যে কোনো জীব যখন নিজ সত্তা বিশিষ্ট একই জীব বা অপত্য সৃষ্টি করে তখন সেই পদ্ধতিকে বলা হয় জনন। তো এখানে আমরা কাদের জনন পড়ছি? মানুষের জনন পড়ছি, তাই তো? তাহলে মানুষ কিন্তু এক লিঙ্গ প্রকৃতির হয়ে থাকে, ইউনিসেক্সুয়াল, অর্থাৎ পুরুষ দেহে পুংজননতন্ত্র তৈরি হয় এবং স্ত্রী দেহে স্ত্রী জননতন্ত্র তৈরি হয়। তো আজকে আমাদের টপিক হচ্ছে পুংজননতন্ত্র অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো পুরুষের দেহের কোথায় জননতন্ত্রটা অবস্থিত? তো পুরুষ দেহে কিন্তু লোয়ার অ্যাবডোমেনে তোমাদের এই জননতন্ত্রটা অবস্থিত। তো এই জননতন্ত্রের প্রত্যেকটা পার্ট কিন্তু ডিটেলসে আজকে আলোচনা করা হবে, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো স্টার্ট করা যাক মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো প্রথমেই বলি জননতন্ত্র। তন্ত্র বা অর্গান সিস্টেম। সিস্টেম কথার অর্থ হচ্ছে যখন অনেকগুলো অঙ্গ মিলে একটা নির্দিষ্ট কাজে সাহায্য করছে তখন সেই সমস্ত অঙ্গগুলোকে বা অর্গানগুলোকে মিলে যে তন্ত্র সৃষ্টি হয় তাকেই কিন্তু আমরা বলছি তন্ত্র বা অর্গান সিস্টেম। তো এখানে অনেকগুলো অঙ্গের ছবি আমরা এঁকেছি, যদিও তোমরা এখনো জানো না এই অঙ্গগুলোকে কি বলে। তো এই অঙ্গগুলো কিন্তু প্রত্যেকেই জননের সাথে রিলেটেড, প্রত্যেকেই কিসে সাহায্য করছে? জনন কার্যে সাহায্য করছে। তাই প্রত্যেককে একত্রে কিন্তু আমরা জননতন্ত্র বা রিপ্রোডাক্টিভ সিস্টেম বলছি। তো এই সিস্টেমের মধ্যে একটা রয়েছে যেটাকে প্রধান জননাঙ্গ বলবো বা মেইন রিপ্রোডাক্টিভ অর্গান। তো পুরুষের মেইন রিপ্রোডাক্টিভ অর্গান কোনটা? শুক্রাশয় বা টেস্টিস হচ্ছে প্রধান জনন অঙ্গ। কেন শুক্রাশয়কে প্রধান জনন অঙ্গ বলা হয়? কারণ শুক্রাশয়ের মধ্যেই কিন্তু জননের যে ইউনিট বা একক অর্থাৎ গ্যামেট বা শুক্রাণু কিন্তু কোথায় তৈরি হয়? এই শুক্রাশয় বা টেস্টিসের মধ্যে কিন্তু তৈরি হয়, তাই একে প্রধান জননাঙ্গ বলা হয়ে থাকে। এছাড়াও বাদবাকি অঙ্গগুলো কি করছে? এই শুক্রাণু বা গ্যামেটকে দেহের বাইরে নির্গত হতে তাকে পুষ্টি প্রদান করতে সাহায্য করছে। তো প্রত্যেকটা অঙ্গেরই জননের সাথে রিলেটেড কাজ রয়েছে, তাই ওইগুলোকে গৌণ জননাঙ্গ বলা হচ্ছে। তাহলে প্রথমে স্টার্ট করি প্রধান জননাঙ্গ অর্থাৎ শুক্রাশয় দিয়ে। তো শুক্রাশয় দেহের বাইরে অবস্থান করে। এখানে আমরা টোটাল সিস্টেমের মধ্যে দুটো অঙ্গ দেখব, শুক্রাশয় এবং পেনিস, যে দুটো কিন্তু দেহের বাইরে অবস্থান করবে। শুক্রাশয় এক জোড়া অবস্থান করে যেটা একটা স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। তো এই শুক্রাশয়ের গঠনটা কেমন? তো শুক্রাশয়ের গঠন যদি আমাদের জানতে হয় তাহলে কিন্তু এখানে ফোকাস করতে হবে, শুক্রাশয়ের গঠন সম্বন্ধে এখানে আলোচনা করা আছে। তো শুক্রাশয় প্রধান জননাঙ্গ অর্থাৎ আমি আগেই বলেছি শুক্রাশয়ের মধ্যে কি তৈরি হয় না, গ্যামেট উৎপন্ন হয় অর্থাৎ শুক্রাণু তৈরি হয়। তো এই শুক্রাশয়ের এটা হচ্ছে এলএস অর্থাৎ লঙ্গিটিউডিনাল ডিভিশন সেকশন। তো এই শুক্রাশয়ের কটা আবরণী রয়েছে? শুক্রাশয়ের একদম বাইরের আবরণকে বলা হবে টিউনিকা ভ্যাজাইনালিস। একদম বহির আবরণ যেটা বাইরের আবরণকে বলা হবে টিউনিকা ভ্যাজাইনালিস। এর পরবর্তী যে ব্লু কালারের আবরণটা দেখছো এটাকে বলা হবে টিউনিকা অ্যালবুজিনিয়া। নেক্সট থার্ড পর্দা যে ব্ল্যাক কালারের রয়েছে এইটাকে বলা হচ্ছে টিউনিকা ভাস্কুলোসা। অর্থাৎ শুক্রাশয় কটা পর্দা নিয়ে তৈরি? শুক্রাশয় তিনটে আবরণ দ্বারা গঠিত, টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া এন্ড টিউনিকা ভাস্কুলোসা। এবার টিউনিকা ভাস্কুলোসার ভেতরে অনেকগুলো প্রকোষ্ঠ তৈরি হয়েছে। এই প্রকোষ্ঠের মধ্যে প্রচুর পেঁচানো নালিকা দেখতে পাওয়া যাবে, কুণ্ডলীকৃত নালিকা দেখতে পাওয়া যাবে, যেগুলোকে আমরা কি বলবো? সেমিনিফেরাস টিবিউল বা সেমিনিফেরাস নালিকা। এই নালিকার মধ্যে কিন্তু শুক্রাণু উৎপন্ন হয়। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, শুক্রাণু কোথায় উৎপন্ন হয়? যদি আমাদের পারফেক্ট আনসার দিতে হয় তাহলে বলতে হবে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকার মধ্যে শুক্রাণু উৎপন্ন হয়।
তো এই সেমিনিফেরাস নালিকাগুলো, প্রত্যেকটা সেমিনিফেরাস নালিকা একত্রে একটা জালক তৈরি করেছে, যেটাকে আমরা বলছি রেটিটেস্টিস। রেটিটেস্টিস থেকে অনেকগুলো নালী আবার নির্গত হয়ে শুক্রাশয়ের বাইরে নির্গত হয়ে কুণ্ডলীকৃত অবস্থায় রয়েছে, এটাকে আমরা বলবো এপিডিডাইমিস। এই এপিডিডাইমিসের কাজ কি? শুক্রাণু এখানে উৎপন্ন হওয়ার পর রেটিটেস্টিস দিয়ে এপিডিডাইমিসে যাবে এবং এপিডিডাইমিসে কিছুক্ষণের জন্য সাময়িকভাবে এখানে সঞ্চিত থাকে এবং এখানে পুষ্টি লাভ করে। তারপর এপিডিডাইমিস থেকে একটা সিঙ্গেল নালিকা তৈরি হয়েছে, যেটা কিন্তু ভাস ডিফারেন্স বলছি বা শুক্রনালী বলছি। এখান দিয়ে কিন্তু শুক্রাণু বাইরে নির্গত হবে। তো এটা ছিল আমাদের শুক্রাশয়ের গঠন, অর্থাৎ টেস্টিসের গঠন। তাহলে টেস্টিসের কোথায় গ্যামেট তৈরি হয় বোঝা গেল। এরপরে আছে এপিডিডাইমিস। এপিডিডাইমিসে কি বললাম? এপিডিডাইমিসে কিন্তু শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত থাকে এবং এখানে শুক্রাণু পুষ্টি লাভ করে। তো এটা গেল আমাদের প্রধান জনন অঙ্গ। তাহলে এই প্রধান জনন অঙ্গের কাজ, এক তো বললাম গ্যামেট উৎপাদন করা, আরো কাজ রয়েছে, এরা কিছু যৌন হরমোন নির্গত করে, অর্থাৎ টেস্টোস্টেরন, ইনহিবিন, এই হরমোনগুলো কিন্তু শুক্রাশয় তৈরি করে থাকে। নেক্সট আসছি শুক্রাশয়। এবার আসছি গৌণ যৌন অঙ্গে। গৌণ যৌন অঙ্গের মধ্যে প্রথমেই আসছি স্ক্রোটাম, অর্থাৎ শুক্রাশয় দুটো যে থলির মধ্যে অবস্থান করে সেই থলিটাকে আমরা কি বলছি? স্ক্রোটাম। এই স্ক্রোটাম কিন্তু 7টা আবরক দ্বারা গঠিত। এই 7টা আবরকের একদম লাস্ট আবরণ যেটা, তার কিন্তু দুটো স্তর দেখতে পাওয়া যায়, একটা ভিসেরাল স্তর, একটা প্যারাইটাল স্তর দেখতে পাওয়া যায়। এই ভিসেরাল আর প্যারাইটাল স্তরের মাঝখানে একটা হাইড্রোসিলিক তরল থাকে, যেটা শুক্রাণুকে কোনো বাইরের ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা দেয়। ঠিক আছে, এই স্ক্রোটামের মধ্যে শুক্রাশয় কেন থাকে? এটা একটা প্রশ্ন হতে পারে। শুক্রাশয় তো দেহের ভেতরেও থাকতে পারতো, কেন দেহের বাইরে থাকে? তো এটা মাথায় রাখতে হবে, স্ক্রোটামের মধ্যে টেম্পারেচার কিন্তু আমাদের বডি টেম্পারেচারের থেকে 2 to 2.5 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। হ্যাঁ, কেন কম থাকে? দেহের টেম্পারেচারের থেকে এখানে টেম্পারেচার কম থাকে। কত থাকে? 33 ডিগ্রি সেলসিয়াস থাকে। কারণ এই উষ্ণতাতে কিন্তু এই শুক্রাশয়ের মধ্যে যে শুক্রাণু উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু ভালোভাবে বেঁচে থাকতে পারে। আমাদের বডি টেম্পারেচারে কিন্তু শুক্রাণু ভালোভাবে তৈরি হবে না, সেই কারণেই স্ক্রোটামের মধ্যে শুক্রাশয় অবস্থান করে। অ্যাকচুয়ালি মায়ের গর্ভে যখন কোনো বয় ভ্রূণ থাকে, তাহলে সেই ছেলেটির কিন্তু টেস্টিস গঠন হয়ে যায় 3 থেকে 4 মাসের মধ্যে, অর্থাৎ শুক্রাশয় গঠন হয়ে যায়, কিন্তু শুক্রাশয় তখন থাকে লোয়ার অ্যাবডোমেনে, অর্থাৎ উদরগহরে থাকে। এবার জন্মের আগে কিন্তু বেশ 6 থেকে 7 মাস পর ওই উদরগহর থেকে স্ক্রোটামে নেমে আসে শুক্রাশয়টা। এবার কোনো ক্ষেত্রে যদি ডেলিভারির হয়ে গেল অথচ শিশুটার শুক্রাশয় স্ক্রোটামে নেমে আসেনি, অর্থাৎ উদরগহরে রয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটা রোগ দেখা দেবে, যেটাকে আমরা বলে থাকি ক্রিপ্টারক্রিটিজম। এটাও তোমরা নোট করে নিতে পারো, ক্রিপ্টারক্রিটিজম কাকে বলে। যখন শিশু জন্মানোর পরেও শুক্রাশয় উদরগহরেই থেকে যায়, অর্থাৎ লোয়ার অ্যাবডোমেনেই থেকে যায়, সেখান থেকে স্ক্রোটামে নেমে না আসে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রিপ্টারক্রিটিজম। এক্ষেত্রে কি হয়? তাদের শুক্রাণু তৈরি হবে না, তাদের কিন্তু ক্যান্সার পর্যন্ত দেখা দিতে পারে। ঠিক আছে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন গেল। তাহলে স্ক্রোটাম সম্বন্ধে বোঝা গেল। নেক্সট অঙ্গ আসছি আমরা এপিডিডাইমিস। এপিডিডাইমিস সম্বন্ধে আমাদের বলা হয়ে গেছে যে এখানে শুক্রাণু সাময়িকভাবে সঞ্চিত থাকে এবং শুক্রাণুকে পুষ্টি যোগায়। এরপর শুক্রাণুগুলো কোথা দিয়ে নির্গত হবে? না, ভাস ডিফারেন্স। এই যে দুটো নালিকা দেখতে পাওয়া যাচ্ছে, এই নালিকা দুটোকে আমরা কি বলছি? ভাস ডিফারেন্স বা শুক্রনালী বলছি। এই শুক্রনালী কি করে? শুক্রাণুকে পরিবহন করে পরবর্তী গ্রন্থি পর্যন্ত নিয়ে যায়। নেক্সট গ্রন্থি কি আছে? এখানে দুটো মেঘের মতন স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে, যেটাকে আমরা কি বলছি? সেমিনাল ভেসিকল। সেমিনাল ভেসিকলের কাজ কি? সেমিনাল ভেসিকল থেকে এক ধরনের অ্যালকালাইন তরল ক্ষরিত হয়, যে তরলটা শুক্রাণুর সাথে মিশে যায়, অর্থাৎ এখান থেকে শুক্রাণু আসছে, এখান থেকে যে তরলটা নির্গত হচ্ছে সেটা কিন্তু শুক্রাণুর সাথে মিলিত হয়ে যাচ্ছে। এবার এই যে নালীপথে
সেমিনাল ভেসিকল থেকে এই নালীতে মিশছে, এইটাকে বলা হচ্ছে ইজাকুলেটরি ডাক্ট অর্থাৎ নিক্ষেপণ নালী। তোমরা একটা জিনিস ভালো করে দেখো, এখানে কিন্তু ডটেড লাইন দিয়ে একটা দেখানো হয়েছে, যেটাকে আমরা কি বলছি, ইউরিনারি ব্লাডার, অর্থাৎ এটা হচ্ছে মূত্রথলি। এখানে ইউরিন ফর্মেশন হয়, ইউরিন তৈরি হয়। এবার এই ইউরিন কোথা থেকে নির্গত হয়? এই নালীপথে নির্গত হয়, অর্থাৎ এই নালীটাকে আমরা কি বলছি, মূত্র জনন নালী অর্থাৎ ইউরেথ্রা বলে থাকি, কারণ এই একই নালীপথে ইউরিন নির্গত হয় এবং এখান থেকে গ্যামেটও নির্গত হয়। তাহলে এই সেমিনাল ভেসিকল থেকে যে নালীপথে মূত্র জনন নালীতে মিলিত হচ্ছে সেই নালীটাকে আমরা বলছি ইজাকুলেটরি ডাক্ট অর্থাৎ নিক্ষেপণ নালী। নেক্সট, সেমিনাল ভেসিকলের পরে কি আছে? সেমিনাল ভেসিকলের পরে রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড। এটা আরেকটা গ্রন্থি যেটাকে আমরা বলছি প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ কি? এখান থেকেও কিন্তু একটা অ্যালকালাইন তরল বা মিউসিলেজ তরল খরিত হয়, যেটা মূত্রনালী অর্থাৎ ইউরেথ্রাকে পিচ্ছিল করতে সাহায্য করে। তো এটা গেল প্রোস্টেট গ্রন্থির কাজ। প্রোস্টেট গ্রন্থির পরে আরেকটা ছোট্ট গ্রন্থি দেখতে পাওয়া যায়, যেটাকে আমরা বলছি কাউপার্স গ্ল্যান্ড, বা এটাকে বালবো ইউরেথ্রাল গ্ল্যান্ডও বলা হয়ে থাকে। এর কাজ কি? এর কাজও অনেকটা প্রোস্টেট গ্রন্থির মতন সেম, এটাও কিন্তু মূত্রনালীকে পিচ্ছিল করতে সাহায্য করে। তাহলে এখানে কতগুলো তরল, সেমিনাল ভেসিকল থেকে এক ধরনের তরল নির্গত হলো, প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এক ধরনের তরল নির্গত হলো, এবং কাউপার্স গ্ল্যান্ড থেকে এক ধরনের তরল নির্গত হলো। এই সমস্ত তরল কার সাথে মিশছে? শুক্রাণুর সাথে, অর্থাৎ গ্যামেটের সাথে মিলিত হচ্ছে। তাহলে এই যে তরলটা খরিত হচ্ছে, এই তরলের মধ্যে কিন্তু শুক্রাণু ভালোভাবে বেঁচে থাকতে পারে, অনেকক্ষণ স্টে করতে পারে, ওখান থেকে পুষ্টি নিতে পারে, তাই জন্য কিন্তু এই তরলটা খরিত হয়। এবার এই তরল কোথা থেকে নির্গত হবে? না পেনিস দিয়ে নির্গত হবে। এই অংশটাকে আমরা কি বলছি? পেনিস, যেটা কিন্তু দেহের বাইরে অবস্থান করে। এই পেনিসের মধ্যেও কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। আমরা পেনিসের যদি প্রস্থচ্ছেদ বা টিএস করে থাকি তাহলে কিন্তু এই পার্টটা আমরা দেখতে পারবো। পেনিসের মধ্যে কি দেখতে পাই আমরা? পেনিসের ওপরে, এখানে আমি ব্লু কালার দিয়ে দুটো অংশ বুঝিয়েছি, যে দুটো কিন্তু ওপর থেকে থাকে। এই ব্লু কালারটা হচ্ছে এই দুটো, এই দুটোকে আমরা কি বলছি? কর্পাস ক্যাভার্নোসাম। কর্পাস ক্যাভার্নোসাম নামক পেশি দিয়ে কিন্তু এই ওপরের অংশটা গঠিত হয়। আর এর নিচে, অর্থাৎ এই যে পেনিস, এই নিচেরটাকে বলছি পেনিস, এইটাকে কি বলা হয়? এটা কি নামক পেশি দিয়ে গঠিত? কর্পাস স্পঞ্জিওসাম নামক পেশি দ্বারা গঠিত, যার মধ্যে দিয়ে এই যে কম্প্রেসড ইউরেথ্রা অর্থাৎ মূত্র জনন নালী এই পেশির মধ্যে দিয়ে যাত্রা করেছে, অর্থাৎ কর্পাস স্পঞ্জিওসামের মধ্যে দিয়ে যাত্রা করেছে। তো এই টোটালটাকে আমরা কি বলছি? পেনিস। পেনিসকে কিন্তু তিনটে ভাগে ভাগ করা যায়, অর্থাৎ উপরের অংশটাকে আমরা বলবো, রুট, মাঝের অংশটাকে বলবো বডি, এবং নিচের অংশটাকে বলবো গ্লান্স পেনিস। এবার এই গ্লান্স পেনিস অর্থাৎ এই অংশটাকে বলা হয় গ্লান্স পেনিস। এই গ্লান্স পেনিসের এখানে একটা বাইরে থেকে একটা পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে। এই পাতলা পর্দাটাকে বলা হয় প্রিপিউস। তোমরা কিন্তু অনেক কিছু আমি এখানে লেখা নেই, তোমরা এগুলো কিন্তু নোট করে নেবে, ভিডিও দেখে অবশ্যই নোট করে নেবে, প্রত্যেকটা লাইনে লাইনে কোশ্চেন আছে। তো এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। তাহলে গ্লান্স পেনিস যে পর্দা দ্বারা আবৃত থাকে সেটাকে আমরা কি বলছি? প্রিপিউস নামক পর্দা। তাহলে এরপরে আসছি ইউরেথ্রা সম্পর্কে, অর্থাৎ মূত্র জনন নালী। মূত্র জনন নালী কোথা থেকে উৎপন্ন হয়েছে? এই যে ইউরিনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলি, এখান থেকে নির্গত হয়ে কিন্তু পেনিস হয়ে দেহের বাইরে নির্গত হয়েছে। তাহলে এই মূত্র জনন নালী বা ইউরেথ্রাকে আমরা তিনটে পার্টে ভাগ করতে পারি। আচ্ছা, একটাকে বলবো প্রোস্থেটিক ইউরেথ্রা, অর্থাৎ যে অংশটা মূত্র জনন নালীর যে অংশটা প্রোস্টেট গ্রন্থির মধ্যে দিয়ে আসছে সেটাকে বলছি প্রোস্টেটিক ইউরেথ্রা। তারপরে আসছি মেমব্রেনাস ইউরেথ্রা, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ডের পর থেকে পেনিসের আগে পর্যন্ত যে অংশটা রয়েছে এটাকে বলছি মেমব্রেনাস ইউরেথ্রা। আর একটা রয়েছে পিনাইল ইউরেথ্রা, অর্থাৎ পেনিসের মধ্যে দিয়ে যে অংশটা গেছে সেটাকে বলছি আমরা পিনাইল ইউরেথ্রা। তো এটাই হলো আমাদের মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো এই মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যদি তোমাদের কাছে এখনো ক্লিয়ার না হয়ে থাকে, তোমরা এখানে একটা 3D অ্যানিমেশন দেখতে পারো, যেখানে দেখো ভালোভাবে ঘুরিয়ে দেখানো হচ্ছে যে নিচের দিকে তোমাদের দুটো টেস্টিস দেখতে পাচ্ছ, টেস্টিস থেকে এপিডিডাইমিস হয়ে ভাস ডিফারেন্স নির্গত হয়েছে, এবং ভাস ডিফারেন্স মূত্রথলি অর্থাৎ ইউরেনারি ব্লাডার হয়ে পেছনে দুটো সেমিনাল ভেসিকল রয়েছে, সেমিনাল ভেসিকল হয়ে কিন্তু পেনিস দিয়ে নির্গত হয়েছে। তো আশা করি
তোমাদের কাছে বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়েছে, অনেকটা সহজ ছবির মাধ্যমে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর অবশ্যই আমাদের বায়ো ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবে সবার প্রথমে ভিডিওটি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।